শুভ সন্ধ্যা। অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ফেসবুক পেজে আজকের লাইভে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। যারা আমার সঙ্গে যারা আমার সঙ্গে যারা আমার সঙ্গে আজকের লাইভে যুক্ত রয়েছে, লাইভ লাইভটা একটু শেয়ার করে দেন। একটু ডিস্টার্ব হওয়ার জন্য একটু বিঘ্ন ঘটেছে। লাইভটিকে একটু শেয়ার করে দেন। যারা আমার সঙ্গে লাইভে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, কমেন্টের মাধ্যমে জানান আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান। অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। লাইভটা শেয়ার করে দেন। আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পেলে কমেন্টের মাধ্যমে জানান। আমি তো বুঝতে পারছি না যে আমার কথা আপনাদের কাছে যাচ্ছে কিনা বা কোনো বিঘ্ন ঘটছে কিনা, আমি তো বুঝতে পারছি না। তাড়াতাড়ি জানান, একটু তাড়াতাড়ি জানান, আমি আলোচনা শুরু করব। ডাক্তার সুশীল কর্মকার, কমেন্টের মাধ্যমে জানান। অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ফেসবুক পেজ থেকে আজকের লাইভে একটু বিশেষ ধরনের আলোচনা করতে চাচ্ছি। সেই আলোচনার মধ্য দিয়ে বিশেষ করে যারা চিকিৎসক, তাদের ভাবনা চিন্তার মধ্যে কিছু
পরিবর্তন ঘটবে আমার আশা। সবই ঠিক আছে, তাহলে আমি আলোচনা শুরু করি। আপনারা লাইভটি শেয়ার করে দেন। ফেসবুকে আপনাদের প্রত্যেকের নিজ নিজ টাইম লাইনে, বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপে লাইভটিকে শেয়ার করে দেন। আমি আলোচনা শুরু করব। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমি করব। যারা চিকিৎসক তাদের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের কাছে। আজকের আলোচনা চিকিৎসকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আমরা হোমিওপ্যাথিতে চিকিৎসার ব্যাপারে একটা শর্ত সম্বন্ধে অবগত রয়েছি। সেটা হলো, আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে রোগীর চিকিৎসা করা হয়, রোগের নয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে রোগীর চিকিৎসা করা হয়, রোগের নয়। এই বিষয়টা অনেকের কাছে ক্লিয়ার নয়, যার জন্য অনেক বিভ্রম ঘটে। সেই বিষয় সম্বন্ধে ক্লিয়ার একটা ধারণা দেওয়ার জন্য আজকের আলোচনা। সেই আলোচনা চিকিৎসকদের কাছে দারুণ গুরুত্বপূর্ণ হবে বলে আমার বিশ্বাস। আপনারা লাইভটিকে শেয়ার করে দেন। চলুন আমি আলোচনা শুরু করি, তো আপনারা লাইভটিকে একটু শেয়ার করতে থাকুন। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে রোগের নয়, রোগীর চিকিৎসা করা হয়, এই শিরোনামে আমার কিছু ভাবনা, যা অভিজ্ঞতা থেকে সৃষ্টি হয়েছে, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং বিভিন্ন বইয়ে পড়ে সেখান থেকে কিছু অভিজ্ঞতা এবং ধারণা নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তার আগে বলি, আলোচনা শুরু করার আগে একটা বিষয় কি ক্লিয়ার করার দরকার, সেটা হচ্ছে রোগী আমাদের কাছে কখন আসে, আর রোগী আমাদের কাছে কি নিয়ে আসে, কি আরোগ্য করতে আসে, কি আরোগ্য করাতে আসে। রোগী আমাদের কাছে কি থেকে মুক্তি পাওয়ার জন্য চিকিৎসা নিতে আসে, রোগীর সাথে করে কি নিয়ে আসে আমাদের কাছে। আমাদের কাছে রোগী সাধারণত তাদের কোনো একটা রোগ হয়, সেই রোগ থেকে কষ্ট পায়, সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য চিকিৎসকের কাছে পরামর্শ নিতে আসেন, চিকিৎসা নিতে আসেন। তাহলে তারা কখন আসেন? যখন তারা কোনো রোগ দ্বারা আক্রান্ত হয়ে অসুস্থ হন, তখন রোগী চিকিৎসকের কাছে আসেন। তাহলে রোগের দ্বারা কষ্ট ভোগ করতে থাকা সময়ে ওই রোগের দ্বারা যে কষ্ট পায়, সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য রোগীরা চিকিৎসকের কাছে আসেন চিকিৎসা নিতে। যেমন জ্বর, সর্দি, কাশি, হাঁপানি, বাতের ব্যথা, কোমরে ব্যথা, সাইটিকা, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, ডায়রিয়া, সুগার, বিভিন্ন কিছু, মাথায় যন্ত্রণা, নানান কিছু রোগের দ্বারা আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ার পর তারা ডাক্তারের কাছে আসেন চিকিৎসা নিতে। এটা আমরা সবাই জানি। এইখানে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে
বিভিন্ন রোগের প্রকার ভেদে আলাদা আলাদা ব্যক্তিত্বের বিশেষত্বে ভিন্ন প্রকার প্রতিক্রিয়া প্রকাশিত হয়ে থাকে। এই বিষয়টা অত্যন্ত স্পষ্ট। বিভিন্ন রোগের প্রকার ভেদে আলাদা আলাদা ব্যক্তিত্বের বিশেষত্বে ভিন্ন প্রকার প্রতিক্রিয়া প্রকাশিত হয়ে থাকে। এই প্রতিক্রিয়ার ধরন দেখে নির্দিষ্ট ব্যক্তিত্বকে নির্বাচন করার চেষ্টা করা হয়। প্রতিক্রিয়ার মধ্যে যেগুলোর প্রতি গুরুত্ব আরোপ করার দরকার হয় তা হল অসুস্থ অবস্থার সাথে রোগীর ভঙ্গিমা, অসুস্থ অবস্থার সাথে রোগীর ভঙ্গিমা, ভাবনা চিন্তা, টোন, গলার টোন, মানসিকতা, আচরণ এবং প্রয়োজন হলে কনফার্ম করার জন্য সুস্থ অবস্থার স্বভাব চরিত্র ইত্যাদির মধ্যে অনুসন্ধান মারফত সামনে উপস্থিত ব্যক্তিকে শনাক্ত করা হয়। কেস টেকিং এর পুরো সময়টা এই কাজের উদ্দেশ্যে ব্যয় করা হয়। ইহাই হলো একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের প্রধান উদ্দেশ্য। এখন আমাদের বোঝার দরকার হচ্ছে বিভিন্ন রোগের প্রকারভেদে আলাদা আলাদা ব্যক্তিত্বের বিশেষত্বে ভিন্ন প্রকার প্রতিক্রিয়া প্রকাশিত হয়ে থাকে। এই কথার সারমর্ম কি? আজকের আলোচনা শুধু চিকিৎসকদের জন্য। এই কথার সারমর্ম কি সহজভাবে বলা যাক। যেমন টিউমার, ফিস্টুলা, অর্শ, চর্মে নালী ঘা ইত্যাদি রোগ হলে কোথায় গেল? হ্যাঁ, চর্মে নালীঘা ইত্যাদি রোগ হলে প্রায় সকল মানুষের মধ্যে এই রোগ নিয়ে যে প্রতিক্রিয়া প্রকটভাবে প্রকাশিত হয় বা প্রকট হয় তা হল ভয়, আতঙ্ক। ভয় বা আতঙ্ক প্রধান লক্ষণ হিসাবে প্রকট হয়। অপারেশন করতে হবে, ক্যান্সার হবে, ক্যান্সার হলে মৃত্যু হবে। অপারেশন করতে হবে, ক্যান্সার হবে, ক্যান্সার হলে মৃত্যু হবে। প্রধান চিন্তা এটাই থাকে, তার সাথে শাখা প্রশাখা চিন্তা ভাবনা জুড়ে থাকে। আর যদি টিউমার, আঁচিল ইত্যাদি মুখমণ্ডলের উপর প্রকাশিত হয় তাহলে এই ভয়ের চেয়ে অনেক বেশি যে ভাবনা থাকে তা হলো তাকে দেখতে বিশ্রী লাগছে বা বিশ্রী লাগবে। তারপর ক্যান্সারের ভাবনা থাকে। এই রোগের চিকিৎসার ব্যাপারে প্রায় সকলের কমবেশি ধারণা আছে যে অপারেশন করলে কি হয়, তার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া প্রকাশিত হয়। যদি সময় থাকতে এখন অপারেশন না করে তাহলে ভবিষ্যতে মারাত্মক ঘটনা ঘটতে পারে, সেই ভয়ে আটকে যায় এবং তার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া প্রকাশিত হয়। তাছাড়া ক্যান্সার হলে তার চিকিৎসা করতে খরচের বিষয়টিও ভাবনায় থাকে। তেমনি বাতের ব্যথা হলে রোগীর মধ্যে উপরের এই ভাবনাগুলো একটিও থাকে না। বাতের ব্যথা হলে রোগীর মধ্যে আলাদা ধরনের প্রতিক্রিয়া প্রকাশিত হয়ে থাকে। বাতের ব্যথার জন্য ক্যান্সার হয়ে যাবে এই ভয় কখনোই হয় না।
বা অপারেশন করতে হবে এমন ভয় সহজে আসে না। হাঁটু ও কোমরের ব্যথার সাংঘাতিক খারাপ পরিস্থিতিতে অপারেশনের গল্প চলে আসে, কিন্তু সেই অবস্থার বহু পূর্বেই রোগী ব্যথা বেদনার জন্য চিকিৎসা শুরু করে দেয়। আচ্ছা, পরের হচ্ছে এটা। এটা নয়। এটা উফ, গন্ডগোল হয়ে যাচ্ছে, শুরু করে দেয়। হ্যাঁ, হাঁটু বা কোমরের ব্যথার সাংঘাতিক খারাপ পরিস্থিতিতে অপারেশনের গল্প চলে আসে, কিন্তু সেই অবস্থার বহু পূর্বেই রোগী ব্যথা বেদনার জন্য চিকিৎসা শুরু করে দেয়। ব্যথা যন্ত্রণার জন্য রোগের মধ্যে যে ভাবনাগুলো প্রকট হয় তা হলো, যদি ব্যথা আরোগ্য না হয় তাহলে সে শয্যাশায়ী হয়ে পড়বে, অক্ষম হয়ে পড়বে। তাহলে তার কাজকর্মগুলো কে করবে? তাকে দেখবে কে? সে খাবে কি? অভাবের মধ্যে পড়ে যাবে, চাকরি চলে যাবে, মর্যাদা নষ্ট হবে, মূল্য হারাবে, গুরুত্ব হারাবে এবং দীর্ঘস্থায়ীভাবে কষ্ট ভোগ করতে হবে। রোগের যন্ত্রণা ভোগের পাশাপাশি পরিবারের লোকজনের দ্বারা নির্যাতন ভোগ করতে হবে। এই জন্য অনেক সময় বলতে শোনা যায়, ভোগান্তি না হয়ে হঠাৎ মৃত্যু হয়ে গেলে ভালো হয়। তাহলে দেখুন, আঁচিল, টিউমার, নালিঘা ইত্যাদি এগুলো নিয়ে কোনো রোগী ভুগতে থাকলে যে ধরনের ভয় ভীতিগুলো ওই একই ব্যক্তির মধ্যে আসে, সেই একই ব্যক্তির মধ্যে আবার এই ব্যথা বেদনা, বাতের ব্যথা ইত্যাদি এইগুলো যদি আসে, তখন তার ভাবনা চিন্তা আলাদা হয়ে যাচ্ছে। ঠিক তেমনি শ্বাসকষ্ট, হাঁপানি ইত্যাদি রোগে ভুগতে থাকলে রোগীর মধ্যে সাধারণত যে ভাবনাগুলো প্রকট হয় তা হলো, ইহা ভীষণ কষ্টকর অসুখ। আক্রমণের সময়ে শ্বাস প্রশ্বাস নেওয়া যায় না, দম লেগে যায়, ছটফট করতে হয়, ভীষণ কষ্ট ভোগের কথা বেশি বলে, ভীষণ কষ্ট ভোগের কথা বেশি বলে। তাছাড়া শ্বাসকষ্টের সহিত কাশি থাকে, লোকজনের মধ্যে অনবরত কাশি হতে থাকলে হীনমন্যতায় কষ্ট পায়, নিজেকে ছোট মনে হয়। এগুলোর মধ্যে অনেক ভাবনা রয়েছে, এইগুলোর মধ্যে অনেক ভাবনা রয়েছে, ভাবনা লুকিয়ে রয়েছে। যদি উদরময় রোগে ভুগতে থাকলে রোগীর মধ্যে যে ভাবনা প্রকট হয় তা হলো, তাকে বারবার মলত্যাগে যেতে হয়। তার জন্য দৈনন্দিন কাজের মধ্যে বিঘ্ন ঘটে, কাজের জন্য বাইরে যেতে সাহস পায় না। বাইরে গিয়ে তার হঠাৎ মলত্যাগের বেয়ে গেলে তখন সে কি করবে? কেমন করে নিজেকে ম্যানেজ করবে? কাপড় নষ্ট হবার ভয় থাকে। কাজের জায়গায় এমন ঘটনা বারবার হলে লজ্জার ব্যাপার, সমালোচনার মুখে পড়বে, নিজেকে ছোট মনে হয়, কাজের মধ্যে কাজের মধ্যে খারাপ প্রভাব পড়ে, ক্ষতির ভয় হয়, ক্ষতির ভয় হয়। উদরময়ের সঙ্গে আবার এই ভাবনা চিন্তাগুলো এসে যুক্ত হচ্ছে।
তো কিছু ব্যক্তি আছে যারা রোগ ভোগের শুরুর দিকে কোনো গুরুত্ব দেয় না, এবং যখন সমস্যা অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি বেড়ে যায় এবং স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত ঘটে, তখন সচেতন হয় এবং চিকিৎসার জন্য জেগে ওঠে। তার আগে তাকে চিকিৎসার বিষয়ে পরামর্শ দিলেও সে গ্রাহ্য করে না। ঠিক তেমনি কিছু ব্যক্তি আছে যারা রোগ ভোগের শুরুতেই অত্যন্ত সজাগ হয়ে যায় এবং দ্রুত চিকিৎসার অধীনে চলে আসে। তারা সর্বদাই সতর্ক থাকে, সাবধানে থাকে, কোনো কিছু অবহেলা করে না, গাফিলতি করে না। এগুলো সবই ব্যক্তিত্বের বিশেষ বৈশিষ্ট্যের অনুসারে হয়ে থাকে। তাহলে এই যে সাধারণ মানে এক একটা রোগ ভোগে যেটা আহ, বলার ছিল এটা যে বিভিন্ন রোগের প্রকারভেদে বিভিন্ন রোগের প্রকারভেদে আলাদা আলাদা ব্যক্তিত্বের বিশেষত্বে ভিন্ন প্রকার প্রতিক্রিয়া প্রকাশিত হয়ে থাকে। এই প্রতিক্রিয়ার ধরন দেখে নির্দিষ্ট ব্যক্তিকে নির্বাচন করার চেষ্টা করা হয়। প্রতিক্রিয়ার মধ্যে যেগুলোর প্রতি গুরুত্ব আরোপ করার দরকার হয় তা হলো অসুস্থ অবস্থার সাথে রোগীর ভঙ্গিমা, ভাবনা চিন্তা, টোন, মানসিকতা, আচরণ এবং প্রয়োজন হলে মেডিসিন কনফার্ম করার জন্য সুস্থ অবস্থার স্বভাব চরিত্র ইত্যাদির অনুসন্ধান মারফত সামনে উপস্থিত ব্যক্তিকে শনাক্ত করা দরকার হয়। এই হচ্ছে ব্যাপার। এখন বিষয়টা হলো, একজন ব্যক্তির টিউমার হলে তার ভিতরে সাধারণ কিছু ভাবনা যেগুলো প্রকট থাকে সেগুলো বললাম। যদি বাতের ব্যথা থাকে তাহলে সেই বাতের ব্যথা নিয়ে সাধারণ যে ভাবনা চিন্তা প্রকট হয় সেগুলো বলা হলো। এইভাবে বিভিন্ন রোগ ভোগের সাথে, রোগী তো আমাদের কাছে রোগ নিয়ে আসে, রোগে আক্রান্ত হয়ে তারা যে কষ্ট পায় সেই কষ্ট থেকে তাদের জীবনে কিছু একটা সমস্যা তৈরি হয়। যে যে সমস্যাগুলো যে সমস্যাগুলো আপনার বিভিন্ন ব্যক্তির ব্যক্তিত্বের অনুসারে আলাদা আলাদা ভাবে প্রকটিত হয়। যার যেখানে সমস্যা তার সেইখানে মানে কোনো রোগের কারণে যার যেখানে সমস্যা সেই ভাবনা চিন্তা তার ভিতরে প্রকট হয়। তবে এইগুলো এক একটা রোগের সাথে আলাদা আলাদা ভাবে হয়ে থাকে। এইগুলো সাধারণত এক একটা রোগের সাথে আলাদা আলাদা ভাবে হয়ে থাকে এবং প্রত্যেকটা রোগের সঙ্গে যে আলাদা আলাদা ভাবনা চিন্তা থাকে সেটাকে বলা হলো। এখন এই বাত আপনার টিউমার, আঁচিল বা নালিঘা এই সমস্ত জিনিস যদি অ্যাকোনাইটের হয়, তার ভিতরে যে ভয়গুলো সব থেকে প্রকটিত হয়ে সে মৃত্যু ভয়ে অস্থির হবে, চঞ্চল হয়ে পড়বে, বাতের ব্যথা হলে সেই ভয়টা পাবো না, সেই ধরনের ভয় পাওয়া যাবে না। কেন না, একটি সাধারণ জ্ঞান তাদের মধ্যে রয়েছে যে এই বাত থেকে তাদের কষ্ট হতে পারে, বাত তাদের কষ্ট ভোগের কারণ হতে পারে কিন্তু মৃত্যুর কারণ হবে না। এই বাত তাদের মৃত্যুর কারণ হবে না। এই জন্য একজন অ্যাকোনাইট রোগীর বাতে
ভুগতে থাকা অবস্থায় যখন কোনো চিকিৎসকের নিকট চিকিৎসা নিতে আসবে, তখন তার মধ্যে থেকে যে ধরনের লক্ষণগুলো, যে ধরনের আচরণগুলো আমরা পেয়ে থাকব, সেই আচরণ বা সেই লক্ষণগুলো ওই টিউমার, আঁচিল, আপনার ওই নালি ঘায়ে পাবো না। ওগুলো তো আমরা পাবো না। ঠিক তেমনি চর্মরোগে ভুগতে থাকলে ওই ব্যক্তি আবার ভিন্ন রকমের আচরণ নিয়ে আপনার সামনে উপস্থিত হবে। একই ব্যক্তি। মানুষের সাধারণ কিছু ধারণা রয়েছে যে কোন রোগের পরিণতি কি হতে পারে। সেই পরিণতির দিকে লক্ষ্য রেখে ব্যক্তিদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, কিন্তু সেই প্রতিক্রিয়া প্রতিটা ব্যক্তির যে বিশেষ বৈশিষ্ট্য তার ভিত্তিতে হয়ে থাকে। রোগ দেখার সঙ্গে সঙ্গে কিছু ব্যক্তি রয়েছে, রোগ দেখার সঙ্গে সঙ্গে তারা ভয় পেয়ে যায়। রোগ দেখার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায় এবং ডাক্তারের কাছে চিকিৎসা নিতে ছুটে চলে আসে। এই রোগীগুলো কারা? কে কি এই কাজটা সাধারণত করে? কোনো একটা রোগ দেখা দেওয়ার সাথে সাথে, তবে সেই রোগগুলো তাদের ধরনের উপরে নির্ভর করবে। মাথার চুল পড়ে যাওয়াও একটা সমস্যা। কারো আছে মাথার চুল পড়ে গেলে সমস্যা তার কাছে তত বড় মনে হয় না। কেউ আছে মাথার চুল পড়তে থাকলে বিশাল কিছু মনে করে, অনেক বড় সমস্যা মনে করে। ব্যথা এখন অল্প অল্প রয়েছে, ব্যথা এখন অল্প অল্প হালকা হালকা রয়েছে, জাস্ট শুরু হয়েছে কয়েকদিন থেকে। এই সম্বন্ধে তাদের যদি পূর্ব অভিজ্ঞতা কিছু থেকে থাকে, সেই অভিজ্ঞতাকে স্মরণ করে কিছু ব্যক্তি আছে যারা দ্রুত চিকিৎসকের কাছে চলে আসবে চিকিৎসা নিতে। কোনোভাবেই তারা গাফিলতি করবে না, একদম গাফিলতি করবে না। তেমনি কিছু ব্যক্তির আছে, যতক্ষণ পর্যন্ত তারা তাদের স্বাভাবিকভাবে কাজকর্মগুলো করতে পারে, কাজকর্মগুলো করতে সক্ষম হয়, স্বাভাবিকভাবে জীবনযাপন চালিয়ে নিতে সক্ষম থাকে, ততক্ষণ পর্যন্ত তারা ওই সমস্যাকে গুরুত্ব দেবে না, ওই ব্যথা বেদনাকে গুরুত্ব দেবে না। এইগুলো গুটি কতেক ওষুধ রয়েছে, এগুলো প্রত্যেকেই তাদের নিজস্ব ব্যক্তিত্বের ভিত্তিতে এগুলো হয়ে থাকে। তাহলে কারা যে সামান্য সমস্যা দেখা দেওয়ার সাথে সাথে গাফিলতি না করে দ্রুত চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে চলে যায়, তারা কে কে এবং কেন? প্রত্যেকেরই উদ্দেশ্য আলাদা, যেহেতু ব্যক্তি আলাদা, তাদের ভাবনা আলাদা, কিন্তু প্রধান যে ভয় ধারণা সেটা সবার মধ্যে একই থাকে। সেই একই ভয় বা ধারণার মধ্য দিয়ে আলাদাভাবে তাদের জেস্চার, পোশ্চার, টোন এগুলো থেকে থাকে। সেই জায়গাগুলোতে পার্থক্য করার দরকার হয়। সঙ্গে যদি ফিজিক্যাল সিমটম গুলো স্পষ্টভাবে পাওয়া যায়, তাহলে তো সোনাই সোহাগা, খাটনিটা কমে যায়। তো যে ব্যক্তিগুলো অসুস্থ হবার সাথে সাথে চিকিৎসকের কাছে চলে আসে, তারা হচ্ছে অ্যাকোনাইট, অ্যাগারিকাস, ক্যালকেরিয়া,
ক্যামোমিলা, নেট্রামিউর, সুরিনাম, রাস্টক্স, কোস্টিকাম, বোরাক্স, রুটা, মেডো, এই সমস্ত ব্যক্তিগুলো খুব দ্রুত ডাক্তারের কাছে চলে আসে। কিন্তু কেন? তাদের প্রত্যেকেরই নিজেকে উপস্থাপন করার ঢং আলাদা, ভঙ্গিমা আলাদা, টোন আলাদা, জেস্চার পোস্চার আলাদা, তাদের ভাবনা আলাদা থাকে। এই জন্য অসুস্থ হবার পর তারা কোন সময়ে চিকিৎসকের কাছে এলেন, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, প্রেসক্রিপশনের জায়গা এটা। একজন রুগী অসুস্থ হবার কোন সময়ে চিকিৎসকের কাছে এলেন, এই জায়গাটা প্রেসক্রিপশনের জায়গা, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। যে চিকিৎসকের কাছে কোন সময়ে এলেন, কেন এলেন, কেন এলেন? আগেই বলেছি, প্রতিটা ব্যক্তি তার বিশেষ ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের অনুসারে প্রতিক্রিয়া প্রকাশ করে থাকে। এই জন্যে সে কেন এলেন, এই সময়ে দ্রুত কেন এলেন? যদি ক্যামোমেলা হয়, বাতের ব্যথা হয়েছে, ক্যামোমেলা হলে কি করবে, তার সমস্যাটা কি? যদি তার পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে, সেই পূর্ব অভিজ্ঞতাটা কি? নিজের রোগ ভোগ থেকে হতে পারে, চোখে কাউকে ভোগান্তি দেখে থাকতে হতে পারে, এরকম ভাবে হতে পারে। তাহলে ক্যামোমেলার সমস্যাটা কি? ক্যামোমেলার সমস্যা হলো সে অনেক বেশি সেন্সিটিভ টু পেইন, অনেক বেশি হাইপার সেন্সিটিভ টু পেইন। সে পেইন সহ্য করতে পারে না, কখনোই পেইন সে সহ্য করতে পারে না। তো পেইন সহ্য করতে না পারলে তার প্রতিক্রিয়া কেমন থাকে? তার প্রতিক্রিয়া থাকে অত্যন্ত অভদ্র, অত্যন্ত অভদ্রভাবে তার প্রতিক্রিয়া থাকে। সে কখনো ভদ্রভাবে প্রতিক্রিয়া প্রকাশ করতে পারে না, খুব বাজেভাবে প্রতিক্রিয়া করে এবং দ্রুত ওই পরিস্থিতি থেকে বার হয়ে আসতে চায়, খুব দ্রুত ওই পরিস্থিতি থেকে বার হয়ে আসতে চায়। সে খুব তীক্ষ্ণভাবে আচরণ করে, তার সাথে যারা থাকে তাদের সঙ্গে খুব তীক্ষ্ণভাবে আচরণ করে, খুব খারাপভাবে আচরণ করে যদি ক্যামোমেলা হয়। ঠিক তেমনি, হ্যাঁ, তো এর সমস্যাটা কি? কেন সে এত তাড়াতাড়ি চিকিৎসা নিতে এসছে? তার অভিজ্ঞতা আছে যে ব্যথা বেড়ে গেলে তাকে এত বেশি কষ্ট পেতে হবে যা সে সহ্য করতে পারবেন না, একদমই সহ্য করতে পারবেন না। সে ব্যথাকে ভীষণ ভয় পায়। তার মধ্যে অন্য কোনো ভাবনা নেই যে বিছানায় পড়ে যাবে, কে দেখবে, সে খাবে কি, কাজগুলো কে করবে, এসব ভাবনা ক্যামোর মধ্যে আসে না। তার মধ্যে যে প্রধান সমস্যা সেটা হলো সহ্য করতে পারবে না, প্রবল কষ্ট পেতে হবে। সেই সাথে তার যে এক্সপ্রেশনের ভঙ্গিমা বা আচরণ, আগেই বলেছি মানে ভঙ্গিমা, তার আচরণ, মানসিকতা, টোন ইত্যাদি গুলো দেখতে হবে। টোন থাকবে অনেক তীক্ষ্ণ, যেন কট করে কামড়ায়, স্ন্যাপিসলি বিহেভ করবে, স্ন্যাপিসলি কথাবার্তা বলবে, অ্যাবিউসিভ করবে। যদি অ্যাকোনাইট হয় সেও তো দ্রুত আসবে, অসুস্থ হবার সাথে দ্রুত চিকিৎসকের কাছে চলে আসবে, মোটেই দেরি করবে না। কেন? যদি বাতের ব্যথা হয়, তারও তো অভিজ্ঞতা আছে যে বাতের ব্যথায় কখনো ক্যান্সার হবে না, আর বাতের ব্যথার জন্য তার কখনো মৃত্যু হবে না। অথচ আমরা তো মিটিয়ে পড়েছি যে মৃত্যু হয়, খুব অস্থির, ঘন ঘন অনেক পরিমাণে জল পিপাসা। তো একজন বাতের ব্যথায় ভুগতে থাকা রুগী
যে সমস্যা শুরু হবার সাথে সাথে চিকিৎসকের কাছে চলে এসছে, বিগত দিনে তার আরো কয়েকবার হয়েছে, এও চিকিৎসা করেছে সারেনি, এখন সে হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে এসছেন। তো সেও তো জানে যে সাধারণ ধারণা তার মধ্যে রয়েছে যে বাতের ব্যথা থেকে কখনো ক্যান্সার হবে না, আর এই বাতের ব্যথা থেকে কখনো তার মৃত্যু হবে না, এই ধারণা তার আছে। ফলে বাতের ব্যথার সাথে আপনি ফিয়ার অফ ডেথ এটা খুব প্রত্যাশা করবেন অসম্ভব, কদাচিৎ পাওয়া যাবে, কদাচিৎ। যদি কোনো জায়গাতে প্রভাবিত হয় যে এই বাতের ব্যথা চাপা পড়লে হার্টকে আক্রমণ করে, আচ্ছা বাতের ব্যথার সঙ্গে হার্টের একটা সম্পর্ক রয়েছে, তখন তার ভিতরে একটা প্যানিক ঢুকবে এবং সে সবসময় খেয়াল রাখবে যে হার্টে তার কোনো ধরনের ব্যথা যন্ত্রণা আসছে কিনা বা শ্বাসকষ্ট আসছে কিনা ব্যথার সাথে, এদিকে তার তখন খেয়াল থাকবে। যদি তার ওই ব্যথার সাথে হার্টের জায়গাতে কোনো ব্যথা যন্ত্রণা কোনো কিছু অস্বস্তি বোধ এগুলো থেকে থাকে, তখন তার মধ্যে ফিয়ার অফ ডেথটা পাওয়া যাবে। কিন্তু সে যদি কোনো সময় না শোনে যে এই বাত হার্টকে আক্রমণ করে তাকে মেরে ফেলতে পারে, এই ধারণা তার মধ্যে যদি না থাকে, বাত রোগে ভুগতে থাকা রোগীর কাছে আপনি কখনোই ওই ফিয়ার অফ ডেথ পাবেন না, কখনোই ফিয়ার অফ ডেথ পাওয়া যাবে না। তাহলে কি অ্যাকোনাইটকে ক্রনিক রোগে প্রয়োগ করা যাবে না? আমরা তো জানি অ্যাকোনাইটের কাজ বেলেডোনা করতে পারবে না, বেলেডোনার কাজ অ্যাকোনাইট করতে পারবে না। অ্যাকোনাইটের কাজ অ্যাকোনাইটকেই করতে হবে। অ্যাকোনাইট প্রয়োগ করার ফলে প্রভিং সিমটম যেগুলো প্রকাশ পেয়েছিল, সেই লক্ষণগুলো যদি ওই রোগীর মধ্যে থেকে থাকে, তো সেই অ্যাকোনাইটের লক্ষণগুলোকে তো আর বেলেডোনা, আর্সেনিক বা অ্যাকোনাইট ভিন্ন অন্য কোনো ওষুধে তাড়াতে পারবে না। তাহলে অ্যাকোনাইটকে একটা শর্ট অ্যাক্টিং মেডিসিন মনে করে অ্যাকোনাইটের লক্ষণ থাকা সত্ত্বেও সে এই লক্ষণগুলোর উপরে কাজ করতে সক্ষম থাকবে না চিন্তা করে অন্য কোনো মেডিসিনের জন্য ভাবনা চিন্তা করা, এটা ঠিক নয়। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে এটা ঠিক নয়। অ্যাকোনাইট প্রচুর সিমটম প্রকাশ করেছে, প্রচুর সিমটম প্রকাশ করেছে অ্যাকোনাইট, এবং অ্যাকোনাইটের লক্ষণগুলো অ্যাকোনাইটেই তাড়াতে সক্ষম, অন্য কেউ পারবে না। সে বাতের সঙ্গেই হোক, ফিস্টুলার সঙ্গেই হোক, আর যার সঙ্গেই হোক, বাতের সঙ্গে অ্যাকোনাইটের লক্ষণগুলো এক রকমের হয়, এবং মৃত্যু সম্ভাবনা এমন রোগগুলোর সাথে অ্যাকোনাইটের প্রতিক্রিয়া ভিন্ন রকমের হয়। এই জায়গাগুলো যদি জানা না থাকে, তাহলে অ্যাকোনাইটকে ওই তরুণ প্রায় ব্যবহারের জায়গা থেকে কখনোই কুসংস্কার মুক্ত হওয়া সম্ভব হবে না। তো বাতের রোগের ক্ষেত্রে কি হয়, অ্যাকোনাইটের রোগী তাড়াতাড়ি কেন আসে, তার অভিজ্ঞতা থাকে, পূর্ব অভিজ্ঞতা থাকে যে বাতের ব্যথা বেড়ে গেলে তাকে কত বেশি কষ্ট ভোগ করতে হয়। মৃত্যু ভয় তার মধ্যে আসে না, তাকে কত বেশি কষ্ট ভোগ করতে হয়। অ্যাকোনাইটের রোগী কষ্ট ভোগ করতে পারে না। কষ্ট সহ্য করার ক্ষমতা, কষ্ট সহ্য করার মতো তার ধৈর্য, সহনশীলতা অ্যাকোনাইটের মধ্যে নেই।
অ্যাকোনাইট ব্যক্তি হচ্ছে অত্যন্ত নরম, নরম প্রকৃতির মানুষ, দৈহিক ও মানসিকভাবে অত্যন্ত নরম প্রকৃতির মানুষ। এরা কোনো জবরদস্ত, কোনো কঠিন চিন্তা ভাবনা, কোনো কঠিন চাপ, কঠিন দায়িত্ব এরা কিছুই পালন করতে পারে না। এবং ব্যথা বেদনা অনেক তীব্র আকার হয়ে যেতে পারে, এই ভয়ে সে তাড়াতাড়ি চলে আসে, আপনার ওই ক্যামোমিলার মতোই। ক্যামোমিলাও বাতের ব্যথা, ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারবে না, এই ভয়ে সে তাড়াতাড়ি চিকিৎসকের কাছে চলে এসছে। অ্যাকোনাইটে তাই, কিন্তু তাদের টোন, বলার ভঙ্গিমা, মানসিকতা আলাদা। অ্যাকোনাইট সর্বদা শান্ত, নম্র মেজাজের মানুষ এবং কোনো রকমের ঝামেলা, অশান্তি এসবের মধ্যে তারা যেতে চায় না, এবং দুজনেই তাড়াতাড়ি ওই পরিস্থিতি থেকে বার হয়ে আসতে চায়। কিন্তু ক্যামোমিলা হচ্ছে রুক্ষ মেজাজের মানুষ, অভদ্র এবং স্ন্যাপিশলি বিহেভ করে, অত্যন্ত বাজে, সে কখনো সভ্যভাবে কথা বলতে পারে না। আর অ্যাকোনাইট কখনো অসভ্য হতে পারে না। অ্যাকোনাইট কখনো কোনোভাবেই অভদ্র, অসভ্য হতে পারে না। এই জায়গাগুলোকে আপনাকে ক্লিয়ার করতে হবে। কিন্তু যদি টিউমার হয়, ফিস্টুলা হয়, তাহলে সেই টিউমার ফিস্টুলাতে যদি ব্যথা বেদনা না থাকে, তাহলে ক্যামোমিলার সেসব নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না। ক্যামোমিলার ওসব নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না। কিন্তু অ্যাকোনাইটের মধ্যে একটা সাধারণ ধারণা থাকে যে এই ফিস্টুলা এবং টিউমার থেকে ক্যান্সার হয়, আর এগুলোকে অপারেশন করতে হয়, এই ধারণা অ্যাকোনাইটের মধ্যে থাকে। সে তো ব্যথা বেদনা সহ্য করতে পারে না, আর ক্যান্সার হবার ভয়, এই ধারণা তার মধ্যে পূর্ব থেকে রয়েছে। সেই সাথে চারিপাশের লোক যদি তাকে বলে যে টিউমার অপারেশন করে ফেলা দরকার, না হলে পরে ক্যান্সার হয়ে যাবে, তাহলে সে এ দ্বারা সাংঘাতিকভাবে প্রভাবিত হয়। তখন তার ভিতরে ভয়টা প্রবলভাবে চেপে যায়। কিসের ভয়? ক্যান্সার হবার ভয় আর মৃত্যু ভয়। তো ক্যান্সার হবার ভয় আর মৃত্যু ভয়, এইগুলো সেই সঙ্গে যদি অপারেশন করতে হয়, তাহলে অপারেশনের জন্য অনেক কষ্ট পেতে হবে তাকে। অপারেশনের যে কষ্ট, সেই কষ্ট সহ্য করার মতো ধৈর্য, সহ্য ক্ষমতা, শক্তি অ্যাকোনাইটের নেই। সে এইগুলোতে প্রচুরভাবে ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে পড়ে, তখনও ওই পরিস্থিতি থেকে খুব দ্রুত বেরিয়ে আসতে চায়, দ্রুত বার হয়ে আসতে চায়। কিন্তু তার ভিতরে তখন অনেক বেশি অস্থিরতা থাকে, অনেক বেশি অস্থিরতা থাকে। কিন্তু বাতের ব্যথাতে কখনোই মৃত্যু ভয় থাকে না, সেখানে শুধুমাত্র যন্ত্রণার ভয় থাকে। কেমন গেল? অ্যাকোনাইট গেল। অ্যাগারিকাস, এদের কি হয়? অ্যাগারিকাস যখন ওই সমস্যা প্রথম দিকে হয়, তখন সে গুরুত্ব দেয় না। পূর্বে হয়তো তার অভিজ্ঞতা হয়েছে, মানে এখন যখন সে চিকিৎসকের কাছে এসছে, তার আগে আরো দু একবার তার হয়তো পূর্ব অভিজ্ঞতা রয়েছে যে এটা বেড়ে গেলে তাকে কত বেশি কষ্ট ভোগ করতে হবে, কত বেশি সমস্যার মুখোমুখি হতে হবে, এবং এ দ্বারা মৃত্যু হয়ে যেতে পারে অ্যাকোনাইটের মতো। সেই পূর্ব অভিজ্ঞতা তার মধ্যে রয়েছে। সেই অভিজ্ঞতা থেকে
এখন সমস্যা শুরু হওয়ার সাথে সাথে চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে চলে আসবে। এই জন্যে কখন কেন চিকিৎসকের কাছে ওই রুগী আসছে এটা জানা অত্যন্ত জরুরি। তার ভিতরে কোন বিষয়টা চাপ সৃষ্টি করে চিকিৎসকের কাছে ওকে তাড়িয়ে নিয়ে আসলো, এই জায়গাটা প্রেসক্রিপশনের জায়গা। আর যদি পূর্ব অভিজ্ঞতা তার কিছু না থাকে, তাহলে অসুস্থ হবার প্রথম দিকে অ্যাগারিকাস কোনো গুরুত্ব দেয় না, ফ্রিভোলাস থাকে, একেবারেই ফ্রিভোলাস থাকে, গুরুত্ব দেয় না। তো সেইভাবে চলতে 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 একটা পর্যায়ে যখন তার দৃষ্টিভঙ্গিতে মনে হয় যে এটা খারাপের দিকে চলে গেছে, এখন কি জানি এটা ক্যান্সার হয়ে যাবে, এটা মারাত্মক কিছু হয়ে যাবে, এই রকমের কোনো ভাবনা চিন্তা বা ধারণা তার মনের মধ্যে যখন বসে যায়, তখন সে ভীষণভাবে ভয় পায়। এই সময় সে তিলকে তাল করে। সামান্য একটা বিষয় সেটাকে বিশাল কিছু ভেবে অতিরিক্ত রিয়াকশন প্রকাশ করে এবং এত বেশি এত খারাপভাবে রিয়াক্ট করে, মানে আচরণ করে, হাস্যকর আচরণ করে। অন্যরা দেখে হাসি পাবে, তার আচরণ দেখে অন্যদের হাসি পায়, এরকম সে আচরণ করবে। সেই সাথে সাথে যেটা বললাম যে ব্যক্তি চরিত্র কনফার্ম করার জন্য ব্যক্তি চরিত্র সম্বন্ধে অনুসন্ধান করার প্রয়োজন হয় মেডিসিনটা কনফার্ম করার জন্য। এখন এই জায়গাতে অনেকেই বলবেন এ তো ওপিয়ামের জায়গা, ওপিয়াম কেন হবে না, অ্যাগারিকাস কেন বলছেন? এই জন্যেই ওপিয়াম ওর ফিয়ার অফ এক্সট্রাভেগেন্স, ফিয়ার অফ ডার্ক থাকে। আর এর এখন তিলকে তাল করছে। তো যখনই আপনার ব্যক্তিত্বের জায়গাতে যাবে, চরিত্রগত ব্যক্তিত্ব বৈশিষ্ট্যে যাবে, তখন দেখা যাবে অ্যাগারিকাস হচ্ছে মাথা মোটা, বুদ্ধি কম, নির্বোধ, বোকা, ডাল ব্রেন, সে অত শত ভাবে না, তাই সে ফ্রিভোলাস থাকে, একদমই ফ্রিভোলাস থাকে। কিন্তু ফ্রিভোলাস থাকতে থাকতে যদি কখনো তার খারাপ অভিজ্ঞতা সৃষ্টি হয়ে থাকে, তখন ওই পরিস্থিতিকে সে আর মানে অবহেলা করে না। সমস্যা শুরু হওয়ার সাথে সাথে তখন সে তদবির নেয়। ওপিয়াম ওপিয়াম হচ্ছে খুব লাজুক ও অনাড়ি এবং সর্বদাই খুশি থাকে, সর্বদাই খুশি থাকে ওপিয়াম, ফুল অফ এনার্জি, কন্টেন্ট, কোয়াইট্যান্ট। কিন্তু অসুস্থতার সাথে সমস্যাটা বাড়ছে না কমছে, সেই দিকে ওপিয়ামের পূর্ণ নজর থাকে এবং নিয়মিতভাবে সে তার সমস্যাগুলোর দিকে লক্ষ্য রাখে যে ওই সমস্যাটা বাড়ছে না কমছে না একই আছে। যদি তার ধারণাতে মনে হয় একই আছে অথবা কমেছে, তাহলে সে আবার আপনার নিদ্রায় চলে যায়, অর্থাৎ ওটাকে নিয়ে আর সে ভাবনা চিন্তা করে না। কিন্তু যদি তার ধারণাতে মনে হয় যে সমস্যাটা বেড়ে গেছে, পূর্বের তুলনায় বেড়ে গেছে, তো এই বেড়ে যাওয়ার অনুভূতিতে একটা পর্যায়ে গিয়ে ওপিয়াম অনেক বেশি ভয় পেয়ে যায় যে খারাপ কিছু হয়ে যাবে। কি হবে সেটা সে জানে না, ফিয়ার অফ ডার্ক, কি হবে সেটা সে জানে না, তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায়। এই ব্যক্তিত্বগুলো থাকতে হবে। এই ব্যক্তিত্বগুলো থাকলে তখন সেই মেডিসিনগুলোকে কনফার্ম করা যায়।
আপনার ক্যালকিরিয়া রয়েছে, সমস্যা শুরু হবার সাথে সাথে চিকিৎসকের কাছে চলে আসে ক্যালকিরিয়া কার্ভ। কখনোই গাফিলতি করে না। ক্যালকিরিয়া কার্ভ গাফিলতি না করার পিছনে দুটো কারণ থাকে। একটা হচ্ছে তার মৃত্যু ভয়, আর একটা হলো তার মর্যাদা নষ্ট হবার ভয়, অর্থাৎ তার সমস্যা অন্যদের দৃষ্টিগোচর হতে পারে এবং তারা খারাপভাবে সমালোচনা করবে। এই খারাপভাবে সমালোচনা ক্যালকিরিয়া কার্ভ নিতে পারে না, তার মর্যাদা নষ্ট হবে, যেহেতু সে একজন এক্সক্লুসিভ পার্সন। এই দুটো কারণে ক্যালকিরিয়া কার্ভ ব্যক্তি অসুস্থ হবার সাথে সাথে সে চিকিৎসকের কাছে চলে আসে। কিন্তু তার স্বভাবগত বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। সে অত্যন্ত মর্যাদাপূর্ণ মানুষ নিজেকে মনে করে, কিন্তু মর্যাদাকে টিকিয়ে রাখতে সে খারাপ ভালো সমস্ত কাজই সে করতে পারে। যখন সে মনে করবে যে তার টাকা পয়সা একেবারে তলানির দিকে চলে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে, তখন যদি এমন কোনো কাজ থাকে যে কাজটা আপনার ভালোর সঙ্গে ভেজাল মিশ্রণের মতো, এরকম কোনো কাজ হলেও যদি সেইখান থেকে তার টাকা উপার্জন হয় এবং ওই টাকার দ্বারা সে তার যে স্ট্যাটাস সেটাকে মেনটেন করতে পারবে, এরকম যদি মনে হয় তো সে সেই খারাপ কাজটাই করবে। কিন্তু একজন ডিগনিফাইড পার্সন এটা করতে পারে না, সে কখনো মাথা ঝোঁকাবে না। এই জন্যে প্রকৃতপক্ষে ক্যালকিরিয়া কার্ভ ব্যক্তি ডিগনিফাইড ব্যক্তি নয়, তথাপি সে নিজেকে অনেক বেশি ডিগনিফাইড মনে করে এবং সে তার মর্যাদাকে আপ টু লেভেলে মানে ধরে রাখতে সে চেষ্টা করে যে কোনো ভাবে। তার ওই মর্যাদা নষ্ট হবার ভয়ে আর মৃত্যু হয়ে যেতে পারে এই ভয়ে, এই দুটো কারণে ক্যালকিরিয়া কার্ভ দ্রুত চিকিৎসকের কাছে চলে আসে। কেন চিকিৎসকের কাছে সে দ্রুত চলে এলো ওই সমস্যার কারণে, এই ব্যাপারে পূর্ণ ধারণা থাকতে হবে, তাহলে ব্যক্তিকে বুঝতে সুবিধা হবে। এইখানে ওই ব্যক্তির মধ্যে নিদ্রা অবস্থায় মাথায় ঘাম, ঘামে বালিশ ভিজে যায়, দুধ সহ্য হয় না, মোটা থলথলে নাদুর সুন্দর থপথপে চেহারা, সর্দি ঠান্ডা লাগার প্রবণতা, জল জলীয় ইত্যাদি অবস্থা থেকে সহজেই সর্দি ঠান্ডা লাগার প্রবণতা, টনসিল প্রদাহের প্রবণতা, কোষ্ঠবদ্ধতার প্রবণতা বা উদরাময়ের প্রবণতা, কোষ্ঠবদ্ধ অবস্থায় ভালো থাকে, উদরাময় খারাপ থাকে, ডিম খাবার প্রবল আকাঙ্ক্ষা, ডিমের প্রতি প্রচুর আকাঙ্ক্ষা, এই সমস্ত লক্ষণগুলো তার ভিতরে থাকতেও পারে, নাও পারে। যদি থেকে যায়, ওই লক্ষণগুলো যদি পাওয়া যায়, তাহলে তো সোনায় সোহাগা। আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন যে রুগীটা সরল সোজা অবস্থায় রয়েছে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় যে মানসিক লক্ষণগুলো সবই ক্যালকিরিয়া কার্ভের, কিন্তু ফিজিক্যাল সিমটমগুলো সেইভাবে বিকশিত হয়নি, কেন না ধাতুগতভাবে তার ইমিউনিটি পাওয়ার অনেক যথেষ্টই শক্তপোক্ত, যার জন্য তার এই ধাতুগত লক্ষণগুলো সুপ্ত অবস্থাতেই রয়েছে, সেগুলো বিকশিত হতে পারেনি। কিন্তু বিকশিত হতে না পারলেও ওই ব্যক্তির যে বিশেষ বৈশিষ্ট্য সেটা প্রকাশ পেয়েছে, যেহেতু চরিত্রগত বৈশিষ্ট্য, এই জন্য সেই বৈশিষ্ট্য স্পষ্টভাবে প্রকাশিত রয়েছে। যদি ফিজিক্যাল সিমটম গুলো স্পষ্টভাবে প্রকাশিত হয়ে থাকে তাহলে তো কোনো কথাই না। যদি না হয়ে থাকে তাহলে তখন কিভাবে ম্যানেজ করা হবে
এই জন্যেই তো আপনার পেশেন্টকে বুঝতে হবে, রোগকে নয়। রোগ রোগ সম্বন্ধে অভিজ্ঞতা থাকার দরকার আছে। রোগ সম্বন্ধে অভিজ্ঞতা থাকলে রোগের পরিণতি কি, কি অবস্থা বর্তমানে, এগুলো সম্বন্ধে আপনার পূর্ণ ধারণা থাকবে। পেশেন্টকে এইভাবে আপনাকে শনাক্ত করতে হবে। ফিজিক্যাল সিমটম গুলো থাকলে তো অনেক সুবিধা, অনেক ভালো, কিন্তু সব জায়গায় ফিজিক্যাল সিমটম গুলো পাওয়া যায় না, সেখানে অনেক সমস্যা। একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি, আপনারা বলুন তো, একজন ব্যক্তি আছে যে ব্যক্তি অসুস্থ হবার প্রথম দিকে গুরুত্ব দেয় এবং গুরুত্ব দিয়ে নিজে নিজে ওই পরিস্থিতিকে ওভারকাম করার জন্য নানান রকমের চেষ্টা করে। ব্যায়াম করে হোক, তার বংশানুক্রমিকভাবে গাছরা ওষুধ তৈরি করে হোক, উপোস থেকে হোক, গরম সেঁক দিয়ে হোক, মালিশ করে হোক, যেভাবেই হোক নিজে থেকে ম্যানেজ করতে চেষ্টা করে। কিন্তু নিজে থেকে যখন ম্যানেজ করতে না পারে এবং পরিস্থিতি আরো খারাপের দিকে চলে যায়, তখন সেই ব্যক্তি চিকিৎসকের কাছে আসেন চিকিৎসা নিতে। এখন সেই ব্যক্তি এসছে, দেখলেন যে সে একেবারে এসে পায়ের উপরে পা তুলে আপনার বেশ হেলান দিয়ে খুব গম্ভীর ভাবে বসে ডাক্তারের সঙ্গে কথা বলছে। ডাক্তার কথা বলে যাচ্ছেন আর উনি অল্প কথায়, এবং এমন ভাবে বসেছে চেয়ারে, পায়ের ওপর পা তুলে, গম্ভীর ভাবে কথা বলছে। সে এতটুকুর মধ্যে আপনারা মেডিসিনকে বুঝতে পারছেন কিনা, সে কোন সময়ে চিকিৎসকের কাছে এলেন, এখন তার অঙ্গভঙ্গি কি, এতটুকুর মধ্যে দিয়ে আপনারা কেউ ধারণা করতে পারছেন যে মেডিসিনটি কি হতে পারে? এসে সে এমন ভাবে, মানে চেয়ারে পায়ের উপরে, মানে পায়ের উপর পা তুলে দিয়ে এমন ভাবে বসে আছে গম্ভীর ভাবে, ডাক্তার অনেক বেশি কথা বলছেন আর রুগী খুব আহ, মানে গম্ভীর কণ্ঠে অল্প কথা বলে উত্তর দিচ্ছেন। বলেন, মানে পেশেন্টের কনফিডেন্ট লেভেলটা কোথায় দেখেন, ডাক্তার কিভাবে বেশ সুন্দর ভদ্রভাবে বসে আছেন, তার সঙ্গে কথা বলছেন, আর সে পিছনে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে, অথবা সে যেভাবেই হোক মানে নিজেকে সুপিরিয়র এই রকমের একটা ফিলিংস দিচ্ছে। কনফিডেন্ট লেভেলটা তার এমন জায়গাতে রয়েছে। এখন সেই ব্যক্তি যদি বলেন আরেকটু আগিয়ে যায়, আপনারা এতটুকুই আসতে পারলেন না, আরেকটু আগিয়ে যায়, মানে অবজারভেশনকে আপনারা একদমই গুরুত্ব দেন না, আরেকটু আগিয়ে যায়। এখন পেশেন্ট বলছেন যে এটা তো প্রথম দিকে আমার তেমন ছিল না, সামান্য সামান্য সমস্যা ছিল, আমি এটা ওটা সেটা করে এটাকে ঠিক করার অনেক চেষ্টা করেছি, কিন্তু হলো না। এই জন্য দেখলাম যে একটু ওষুধ নিয়ে আসি, তাই আপনার কাছে এলাম, দেন, ওষুধ দেন।
কোনো ধারণা হচ্ছে? অ্যাটিটিউড দেখে কিছু বোঝা যাচ্ছে না? কোথায় আছে লাইকোপোডিয়াম নিজেকে সবসময় সুপিরিয়র ভাবে? এটা কোথায় রয়েছে? একটা সুপিরিয়র ফিলিং দিচ্ছে, একটা আপনার কন্টেম্পট ফিলিং দিচ্ছে, নিজেকে গ্রেট ভাবছে। এই ফিলিংস গুলো, আপনার ফিলিংস, এইগুলোর দিকে গুরুত্ব কেন দিচ্ছেন না? এই সমস্ত ব্যক্তিদের সাধারণত দেখবেন সেই কি বলে ফেন্সি কাট দাড়ি থাকে, এরকম দাড়ি থাকবে, অনেক আপনার গভীর ইতে টোনে আপনার সঙ্গে কথা বলবে। কারোর অন্য কোনো চিকিৎসকের সম্বন্ধে কথা বলে দূর, ওর নামে কথা বলবেন না। সব সময় যে আপনি ফেন্সি কাটই পাবেন আর প্রকাশ্যে আহ, আপনার কন্টেম্পটুয়াস বিহেভ পাবেন, তা তো নয়। এগুলো বুঝে নিতে হবে। আপনার কাছে একটা ফিলিং আসছে না, আপনি সেখানে এরকম চুপচাপ কি সুন্দরভাবে ভদ্রভাবে বসে আছেন, আর সে পিছনে হেলান দিয়ে মানে আপনাকে কেয়ারই করছে না। এগুলো কি সবাই পারে? ঠিক তেমনি কিছু ব্যক্তি আছে, কত শান্তভাবে নম্রভাবে আপনার নিচের দিকে তাকাবে। এরা কারা? তাহলে আপনি প্লাটিনাটা বললেন, ব্রায়োনিয়াটা বললেন কি করে? আগে বুঝুন জিনিসটা, কেন সে চিকিৎসা নিতে আসেনি। তো চিকিৎসা নিতে না আসলে সে কি করেছে? এখানে এই যেমন তার এই যে স্বভাব, অসুস্থ হওয়ার পরে এই স্বভাবটা তৈরি হয়েছে, না জন্মগতভাবে এই স্বভাবটা তার আছে? বলুন তো, প্লাটিনার এই যে স্বভাব, একদম অ্যাটিটিউড অফ প্লাটিনা, তো প্লাটিনার অসুস্থ হবার পরে তার এই সুপ্রিয়র বা গ্রেটনেস যে ফিলিংস, এটা তার অসুস্থ হবার পরে হয়েছে, না জন্মগত ভাবেই সে পেয়েছে? এটা কি মনে হয় আপনাদের? কি ধারণা? হ্যালো? কি মনে হচ্ছে জন্মগত ভাবেই প্লাটিনার যে অহংকার এবং অন্যকে ছোট করে দেখা, সবসময় নিজেকে সুপিরিয়র ভাবে আর অন্যকে ইনফিরিয়র ভাবে, এবং সে ইনফিরিয়র ভাবার সাথে সাথে অবজ্ঞা করে, কন্টেম্প্ট, তাকে গ্রাহ্যই করে না, একদম অবজ্ঞা। এটা হেরিডিটি নয়, এটা মানে বার্থ, জন্মগত ভাবে। এটা জন্মগত ভাবে আসে, হেরিডিটি ভাবে তার এই স্বভাবটা মানে কারোর মধ্যে নাও থাকতে পারে, কিন্তু এটা তার জন্মগত ভাবে। এই জন্য কেন আমি ওইখানে বলেছি যে মেডিসিনকে কনফার্ম করার জন্য প্রয়োজন হলে তার চরিত্রগত বৈশিষ্ট্য সম্বন্ধেও অনুসন্ধান করতে হবে। হুম, একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল কেন হোমিওপ্যাথির উন্নতি হবে না। মানে আপনারা ভুল অ্যান্সার দিয়েছেন, এটা ব্যাপার নয়, এটা ব্যাপার নয়। আমি অন্য একটা বিষয় উপলব্ধি করতে পারছি যে কিছু লোক আছে যারা হোমিওপ্যাথিটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন, আর কিছু লোক আছেন, কিছু চিকিৎসক আছেন যারা হোমিওপ্যাথিটাকে মানে হোমিওপ্যাথিকে ধরে নিজের আখের গোছানোর চেষ্টা করছেন। হোমিওপ্যাথিকে ধরে আখের গোছানোর চেষ্টা করছেন। আর কিছু ব্যক্তি আছে, তারা রাত দিন খেটে খেয়ে না খেয়ে হোমিওপ্যাথিকে বাঁচানোর চেষ্টা করছেন। মনে হচ্ছে যেন এটা ভুলই করছি।
মনে হচ্ছে এটা ভুলই করছি। এই কথা বলার পিছনে কারণ আছে, অনেক আক্ষেপ কারণ আছে। তো এইভাবে তার চেষ্টা ভঙ্গিমা দেখতে হবে। কিন্তু যদি ব্রায়োনিয়া হতো, ওই ব্যক্তি অসুস্থ হবার সাথে সাথে চিকিৎসা নিতে আসেনি, সে অনেক পরে এসছে এবং প্রথম দিকে সে ওই সমস্যাকে গুরুত্ব দেয়নি। কতক্ষণ গুরুত্ব দেয়নি? যতক্ষণ সে কাজকর্ম করতে সক্ষম ছিল। যখন কাজকর্ম করতে সক্ষম না হয়েছে, তখন সে বিশ্রাম নিয়ে, আপনার গাছগাছরা খেয়ে, শ্যাক দিয়ে, মানে এইসব করে ম্যানেজ করতে চেষ্টা করেছে। তারপরেও যখন না হয়েছে, তখন চিকিৎসা নিতে এসছে। তাহলে প্লাটিনাও তো এই কাজটাই করেছে। এই ব্যক্তি ব্রায়োনিয়াতেও এটা করে। তাহলে প্লাটিনাও এই কাজটা করেছে, এখন ব্রায়োনিয়াও এই কাজটা করেছে। আলাদা করব কি করে? ব্রায়োনিয়া কখনো আপনাকে ছোট করে দেখবেন, এটা ফিলিংস, ফিল দ্য পেশেন্ট। ব্রায়োনিয়া কখনো তার সামনের ব্যক্তিকে ছোট করে দেখে না, অবজ্ঞা করে দেখে না। সেখানে ব্রায়োনিয়ার আচরণ থাকবে বিনীত আচরণ, বিনীত। অর্থাৎ আমরা যখন কারো কাছে বিনীতভাবে সুপারিশ করি, স্যার স্যার বলে কথা বলি, কত সুন্দর নম্রভাবে কথা বলি, ব্রায়োনিয়ার থাকবে নম্র আচরণ। তাহলে স্বভাবগত বৈশিষ্ট্যের ভিত্তিতে আপনি মেডিসিনটা কনফার্ম করছেন। এবার বুঝে নেন আমার ওই লেখার মধ্যে সঙ্গত রয়েছে কিনা, সঠিক সঙ্গত ওই লেখার মধ্যে রয়েছে কিনা, এবার বুঝে নেন। একটা বিষয় একদম পরিষ্কার, আমরা হোমিওপ্যাথিরা সামনে এক রকমের লেকচার দিই আর পিছনে আরেক রকমের প্র্যাকটিস করি, এটা 100% নিশ্চিত। কেননা কিছু বিষয় আছে, যে বিষয়গুলো এইসব ধারণাগুলো দিতে, মানে আপনাদেরকে বলছি না, মানে অন্যরা, আপনাদের বলছে না, আপনারা যথেষ্টই চেষ্টা করছেন। অন্য অনেক চিকিৎসক রয়েছেন যারা হোমিওপ্যাথিকে ধরে আখের গোছানোর চেষ্টা করছেন নানান রকমের পদ্ধতিতে। এই বিষয়গুলোর বাইরে একজন ব্যক্তিত্বকে কিভাবে তারা চেনে, একটা পেশেন্টকে কিভাবে তারা চেনে, এ আমার ধারণার বাইরে। তো যাই হোক, আজকে আর আগাচ্ছি না। দর্শন নিয়ে আলোচনা করলে ইন্টারেস্ট কমে যায়, দর্শন নিয়ে আলোচনা করলে ইন্টারেস্ট কমে যায়। আরো অনেকগুলো মেডিসিন আছে, ওইগুলোর সম্বন্ধে আর আমি বলছি না এখন। দর্শন নিয়ে আলোচনা করলে ইন্টারেস্ট কমে যায়। দর্শন, হোমিওপ্যাথির দর্শন হচ্ছে একটা ভিত, যে ভিতের উপর পুরো একটা কাঠামো দাঁড়িয়ে থাকে। সেই ভিত সম্বন্ধে যাদের স্পষ্ট ধারণা নেই, তারা কাঠামোকে কিভাবে দাঁড় করিয়ে রাখেন, এ আমার ভাবনার বাইরে। তো চলুন, আর আজকে আলোচনা করব না, এ পর্যন্তই থাক। এরপরে মেটেরিয়া মিটিকা থেকে মেটেরিয়া মিটিকা দেখে দেখে আলোচনা করব। কেননা ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তির বৈশিষ্ট্য কেন্দ্রিক আলোচনা করলে সবাই খুব, সবার জ্বর আসে, ভালো লাগে না, বুঝতে পারে না হয়তো। চলুন ছেড়ে দিই, অপ্রাসঙ্গিক কথা না বলাই ভালো। আজ এ পর্যন্তই থাক, পরে আবার কোনো আলোচনায় আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ফিজিক্যাল সিমটম নিয়ে আলোচনা করব এর পরে থেকে। আপনার হোমিওপ্যাথির টোটাল শুধু ফিজিক্যাল সিমটম নিয়ে আলোচনা করব, মানসিক লক্ষণ নিয়ে আর আলোচনা করব না, শুধু ফিজিক্যাল সিমটম গুলো নিয়ে আলোচনা করব।
আর যারা মানসিক লক্ষণ সম্বন্ধে জানতে চাইবেন, শিখতে চাইবেন, তারা আমার সাথে পার্সোনাল ভাবে শিখে নেবেন। এছাড়া এই অনলাইনে মানসিক লক্ষণ নিয়ে আর আলোচনা করব না। ফিজিক্যাল সিমটম নিয়ে আলোচনা করব, টোটাল ফিজিক্যাল সিমটম। ব্যাস, চলুন আজ এ পর্যন্তই থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।